প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা শিখব অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায়। তো প্রথমেই দেখতে পাচ্ছি আমাদের প্রথম অধ্যায়ের নাম হলো প্রাণীজগতের শ্রেণীবিন্যাস, এবং এখানে আমি দুটি ছবি রেখেছি। আসলে প্রথমটি হচ্ছে ব্যাকটেরিয়ার ছবি এবং দ্বিতীয়টি হচ্ছে তিমি মাছের ছবি। অ্যাকচুয়ালি তিমি মাছ নয়, ওরা স্তন্যপায়ী প্রাণী। আচ্ছা, সে বিষয়ে পরে জানবো। তো আমরা একটু দেখি এখানে কি বলেছে। এখানে বলেছে পৃথিবীতে অসংখ্য বিচিত্র ছোট বড় প্রাণী বাস করে। এদের মধ্যে রয়েছে নানা রকম মিল ও অমিল। এই বৈচিত্র্যময় প্রাণীকুলে রয়েছে অনুবেক্ষণিক প্রাণী অ্যামিবা থেকে শুরু করে বিশাল আকারের তিমি। একটু আগে যে ছবি তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে। প্রাণীর বিভিন্নতা নির্ভর করে পরিবেশের বৈচিত্র্যের উপর। ভিন্ন ভিন্ন পরিবেশ ও বাসস্থানে প্রাণী বৈচিত্র্য ভিন্ন রকম হয়, তাই না? দেখো, যদি তুমি সমুদ্রে তাকাও তখন তুমি বিশাল আকার তিমি পাবে। তুমি যদি মাটির নিচে দেখো তখন তুমি অনেক পরজীবী ক্ষুদ্র ক্ষুদ্র জীব পাবে, তাই না? এক এক পরিবেশে এক এক ধরনের প্রাণীদেরকে পাওয়া যায়। আচ্ছা, তারপর বলেছি বিশাল এই প্রাণীজগৎ সম্পর্কে জানা অত্যন্ত কষ্টসাধ্য। সহজে সুশৃঙ্খলভাবে বিশাল প্রাণীজগৎকে জানার জন্য এর বিন্যস্তকরণ প্রয়োজন, আর বিন্যস্ত করার এই পদ্ধতিকে শ্রেণীবিন্যাস বলে। ঠিক আছে, আমরা যদি এখানে একটু আমরা হাইলাইটস করি বিষয়টা, আর বিন্যস্ত করার এই পদ্ধতিকে কি বলে? শ্রেণীবিন্যাস বলে। ঠিক আছে, তো শ্রেণীবিন্যাস একটা বিশদ ব্যাপার স্যাপার, আমরা চেষ্টা করবো এটা সম্বন্ধে কিছুটা বোঝার। পড়ালেখা করো মোবাইল ফোনে আর জিতে নাও আকর্ষণীয় কম্পিউটার, ল্যাপটপ ও আইফোন। অষ্টম, নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা প্রতি মাসে মাত্র 450 টাকা থেকে সহজ শেখা অনলাইন ক্লাসে ভর্তি হতে পারবে এবং ঘরে বসেই মোবাইল ফোনে যতবার ইচ্ছা ততবার ক্লাসের ভিডিওগুলো দেখতে পারবে। তাই দেরি না করে এখনই ভর্তি হও সহজ শেখায়, আর সুযোগ পাও আকর্ষণীয় পুরস্কার জেতার। বিস্তারিত জানতে ঘুরে আসো আমাদের ওয়েবসাইট এবং ফেসবুক পেজে, অথবা এখনই কল করো ভিডিওর সাথে দেয়া নাম্বারে। এরপরে আমরা কয়েকটা প্রাণী দেখতে পাচ্ছি যেটা তোমার বইতে আছে। তো এই অধ্যায় শেষে আমরা কি শিখতে পারবো? এই অধ্যায় শেষে আমরা শিখতে পারবো অমেরুদণ্ডী প্রাণীর শ্রেণীবিন্যাস করতে পারবো, তারপরে মেরুদণ্ডী প্রাণীর শ্রেণীবিন্যাস করতে পারবো, জীব জগতের শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবো। এরপর আসি প্রাণী জগতের শ্রেণীবিন্যাস। তোমরা তোমাদের চারপাশের ছোট বড় নানা বৈচিত্র্যপূর্ণ প্রাণী দেখতে পাও। তোমাদের ষষ্ঠ শ্রেণীতে অর্জিত জ্ঞানের ভিত্তিতে প্রাণীজগৎ সম্পর্কে নিচের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করো। তোমার দেখা প্রাণীগুলো দেখতে কি একই রকম? তোমার দেখা প্রাণীগুলো দেখতে কি একই রকম? এদের সবগুলোরই কি মেরুদণ্ড আছে? এরা সবাই কি একই পরিবেশে বাস করে? আসলেই তো সবাই তো একরকম না, সবার মেরুদণ্ড নেই, সবাই একই পরিবেশে বাস করে না। হয়তো কারো পাখনা আছে যার কারণে সে সাঁতার কাটতে পারে, কারো হয়তো পাখা আছে যে কারণে সে উড়তে পারে, তাই না? এরা সবাই কি একই রকম খাবার খায়? অবশ্যই না। এরা কি একইভাবে চলাফেরা করে? না, অবশ্যই না। এবার তুমি নিচের উত্তরগুলোর সাথে তোমার চিন্তাকে মিলিয়ে নাও। আমাদের চারপাশে আমরা যে প্রাণীগুলোকে দেখি তার সবগুলো দেখতে একরকম হয় না, তাই তো? তো আমি তোমাদের নিচে নিচে একটু দাগ দিয়ে পড়াই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। বলতেছে কি, তোমার দেখা প্রাণীগুলো দেখতে বলছে তোমার দেখা প্রাণীগুলো দেখতে কি একই রকম? এদের সবগুলোরই কি মেরুদণ্ড আছে? তাই তো, এদের সবার কি মেরুদণ্ড আছে? তোমার কিন্তু মেরুদণ্ড আছে, তাই না? এরকম একটা সামথিং কিছু একটা, তাই তো? যা হোক, এরা সবাই কি একই রকম খাবার খায়?
এরা সবাই কি একই পরিবেশে বাস করে? এরা সবাই কি একই রকম খাবার খায়? এরা কি একইভাবে চলাফেরা করে? না, অবশ্যই না। কোনোটার উত্তরই না হবে। এরা সবাই কি একই রকম? এদের সবগুলোর কি মেরুদণ্ড আছে? সবার কিন্তু মেরুদণ্ড নেই, তাই না? যেমন জোক, কেঁচো, এদের কিন্তু মেরুদণ্ড নেই। এরা সবাই কি একই পরিবেশে বাস করে? না, অবশ্যই কেউ পানিতে বাস করে, কেউ ডাঙায় বাস করে, তাই না? এরা সবাই কি একই রকম খাবার খায়? অবশ্যই না। কেউ ঘাস পাতা খায়, কেউ বা পোকামাকড় খায়, কেউ মাংস খায়, তাই না? এরা কি একইভাবে চলাফেরা করে? অবশ্যই না। কারণ সাপ একভাবে চলাফেরা করে, মাছ একভাবে চলাচল করে, মানুষ একভাবে চলাচল করে, তাই না? এবার বলছে কি, এবার তুমি নিচের উত্তরগুলোর সাথে তোমার চিন্তাকে মিলিয়ে নাও। আমাদের চারপাশে আমরা যে প্রাণীগুলোকে দেখি তার সবগুলো দেখতে একরকম হয় না। ঠিকই তো, আমাদের চারপাশে আমরা যে প্রাণীগুলোকে দেখি তারা তো অবশ্যই একরকম হয় না। এদের দেহের আকৃতি, গঠন ও অন্যান্য জৈবিক কাজকর্মের প্রকৃতিও ভিন্ন। হ্যাঁ, কেউ একরকমভাবে খাবার খায়, কেউ অন্যরকমভাবে খাবার খায়, কেউ একরকম চলাফেরা, সব কিছুই ভিন্ন। এ তো জানা কথা, তাই না? এই দেখো, একই কথা আবার লিখেছে। বলছে যে এদের কোনোটি মেরুদণ্ড আছে, আবার কোনোটি মেরুদণ্ড নেই। এদের কোনোটি মাটিতে, কোনোটি পানিতে, কোনোটি গাছে বাস করে। এদের খাদ্য ভিন্ন প্রকারের হয়। এরা বিভিন্ন অঙ্গ, যেমন সিলিয়া, এই সিলিয়া হচ্ছে যেমন জোকের থাকে সম্ভবত, বা কেঁচোর থাকে। তারপরে পা, উপাঙ্গ ইত্যাদি দিয়ে চলাফেরা করে, তাই তো? আবার কোনোটির চলন শক্তি নেই, কোনোটি চলতেই পারে না, তাই না? হ্যাঁ, তাও তো ঠিক। কিছু কিছু প্রাণী আছে যারা চলতে পারে না। পৃথিবীতে এরকম বৈচিত্র্যপূর্ণ প্রাণীর সংখ্যা আমাদের সঠিক জানা নেই। আজ পর্যন্ত প্রায় 15 লক্ষ প্রজাতির প্রাণী আবিষ্কৃত হয়েছে। আচ্ছা, খেয়াল করো, 15 লক্ষ কিন্তু সব প্রাণী না, 15 লক্ষ শুধুমাত্র প্রজাতি। যেমন মানুষ হচ্ছে একটা প্রজাতি। আচ্ছা, আমি যদি এইখানে একটু লিখি, মানুষ একটা প্রজাতি, তারপরে গরু আর একটা প্রজাতি, তাই না? তারপরে ইলিশ মাছ একটা প্রজাতি, তারপরে আর কি মাছ থাকতে পারে, হাঙর একটা প্রজাতি, এবং মশা একটা প্রজাতি, তাই তো? আচ্ছা, এখানে খেয়াল করো যে বলছে জীবজগৎকে ধাপে ধাপে বিন্যস্ত করার পদ্ধতিকে শ্রেণীবিন্যাস বলে। এইটাই কিন্তু শ্রেণীবিন্যাস কাকে বলে সেটার সঠিক উত্তর। ঠিক আছে, সেটা সঠিক উত্তর কি? জীবজগৎকে ধাপে ধাপে বিন্যস্ত করার পদ্ধতিকে শ্রেণীবিন্যাস বলে। ঠিক আছে, তাই তো ধাপে ধাপে বিন্যস্ত করার যে প্রথম ধাপে ভাগ করি, কাদের মেরুদণ্ডী আছে, কাদের নেই, বা কারা পানিতে বাস করে বা ডাঙায় বাস করে, এভাবে ওরা শ্রেণীবিন্যাস করেছে বিজ্ঞানীরা, তাই তো? বলছে প্রয়োজনের তাগিদে বর্তমানে জীববিজ্ঞানের একটি স্বতন্ত্র শাখা গড়ে উঠেছে, আর এর নাম শ্রেণীবিন্যাস বিদ্যা, যাকে বলা হয় ট্যাক্সোনমি। ওকে, এরপর বলছে কি, প্রজাতি হলো শ্রেণীবিন্যাসের সবচেয়ে নিচের ধাপ বা একক, তাই তো? তো শ্রেণীবিন্যাসের সবচেয়ে নিচের ধাপ বা একক কি? প্রজাতি। যেমন মানুষ, আমরা বলি না মানুষ কোন প্রজাতির, কুকুর কোন, বা এটা কোন প্রজাতির মানুষ, কোন প্রজাতির কুকুর, তাই না? সেই প্রজাতি হচ্ছে কি একদম নিচের ধাপ। তো প্রজাতি হলো শ্রেণীবিন্যাসের সবচেয়ে নিচের ধাপ বা একক। যেমন মানুষ, কোনো ব্যাঙ, কবুতর ইত্যাদি এক একটি প্রজাতি। কোনো প্রাণীর শ্রেণীবিন্যাস করতে হলে সেই প্রাণীকে বৈশিষ্ট্য অনুযায়ী ধাপে ধাপে সাজাতে হয়। এই সকল ধাপের প্রত্যেকটিকে যথাযথভাবে বিন্যস্ত করতে হয়। হ্যাঁ, নিচে গিয়ে আমরা একটু বুঝবো সেটা। এখানে দেখো বলছে কি, শ্রেণীবিন্যাসের ইতিহাসে অ্যারিস্টটল, জন রে ও ক্যারোলাস লিনিয়াসের নাম উল্লেখযোগ্য। প্রকৃতিবিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াসকে শ্রেণীবিন্যাসের জনক বলা হয়। এই কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যে শ্রেণীবিন্যাসের জনক বলা হয় কাকে? তখন আমরা বলতে পারি প্রকৃতিবিজ্ঞানী, এটা নাও বলতে পারি, কিন্তু
এইটা ইম্পর্টেন্ট যে ক্যারোলাস লিনিয়াসকে শ্রেণীবিন্যাসের জনক বলা হয়। এটা যেন মনে থাকে যে শ্রেণীবিন্যাসের জনককে কি জানি, ক্যারোলাস লিনিয়াস, ক্যারোলাস শ্রেণীবিন্যাস, ক্যারোলাস শ্রেণীবিন্যাস, তাই না? তো বিষয়টা এরকম যে ক্যারোলাস লিনিয়াস এনাকে শ্রেণীবিন্যাসের জনক বলা হয়, তাই তো? তো তিনি সর্বপ্রথম প্রজাতির বৈশিষ্ট্য চিহ্নিত করেন এবং দ্বিপদ বা দুই অংশ বিশিষ্ট নামকরণ প্রথা প্রবর্তন করেন। ঠিক আছে? আচ্ছা, তো শ্রেণীবিন্যাসের কিন্তু একটা উপায় হলো দ্বিপদ নামকরণ, বুঝছো? বা দুই অংশ বিশিষ্ট নামকরণ। তো যেমন মানুষের নাম কিন্তু হোমো সেপিয়েন্স, হোমো প্রথমে, তারপরে আছে সেপিয়েন্স, দেখছো দুইটা অংশ থাকে। যাই হোক, বলছে কি একটি জীবের বৈজ্ঞানিক নাম দুই অংশ বা পদ বিশিষ্ট হয়। এইমাত্র যেটা বললাম যে যেমন মানুষের বৈজ্ঞানিক নাম হচ্ছে হোমো সেপিয়েন্স, তো সেটা কয় অংশ বিশিষ্ট? দুই অংশ বিশিষ্ট, হোমো এবং সেপিয়েন্স, সেটাই বলছে। এরপর বলছে কি এই নামকরণকে দ্বিপদ নামকরণ বা বৈজ্ঞানিক নামকরণ বলে। ঠিক আছে? তো তুমি বলতে পারো যে একটি জীবের দুই অংশ বিশিষ্ট নামকরণকেই দ্বিপদ নামকরণ বা বৈজ্ঞানিক নামকরণ বলে। ওকে, এই দেখো এখানে কিন্তু বলছে যে মানুষের বৈজ্ঞানিক নাম কি। সো মানুষের বৈজ্ঞানিক নাম হলো হোমো সেপিয়েন্স। ওকে, আর একটা গুরুত্বপূর্ণ, এটা তোমার এমসিকিউতে আসে, 1 মার্কের কোশ্চেনেও আসে যে বৈজ্ঞানিক নাম কোন ভাষায় লিখতে হয়। তো ইউজুয়ালি বৈজ্ঞানিক নাম ল্যাটিন ভাষায় লিখতো, কিন্তু এরপরে অনেক ইংরেজ বিজ্ঞানীরা তারা ইংরেজি ভাষায়ও লেখা শুরু করেছিল। তো এটা যদি একটা মানে অপশন থাকে তখন বলবা ল্যাটিন, আর যদি দুইটা অপশন পাও তখন ল্যাটিন অথবা ইংরেজি ভাষায় লিখতে হয়। ঠিক আছে? সো বৈজ্ঞানিক নাম ল্যাটিন অথবা ইংরেজি ভাষায় লিখতে হয়। তো বেশিরভাগ কিন্তু লেখে ল্যাটিন ভাষায়, এরপরে আর কি কিছু কিছু বৈজ্ঞানিক নাম ইংরেজি ভাষায় লিখে তারা। আচ্ছা, এরপরে বলছে এখন তুমি তোমার নিজের খাতায় নিচের ছকটি আঁকো এবং ছকটি পূরণ করো। সো তোমরা একটু ছোট দেখতে পারো এটাকে। বলছে প্রাণীর নাম, তো বাসস্থান কোথায়? তো বাসস্থান হচ্ছে জঙ্গল বা ডাঙা। হুম, তো আমরা ডিরেক্ট ডাঙা লিখি, ওরা তো সব জায়গায় বাস করতে পারে। এরপরে বলছে গঠন কেমন? গঠন হলো দুইটা হাত আছে, দুইটা পা আছে, তাই তো? এরপর বলছে উপকারিতা, হ্যাঁ অবশ্যই ওরা মনে করো বিভিন্ন গাছ থেকে বিভিন্ন ফল পেড়ে খায়। তারপরে কি হয়, ওরা ওই বীজটা দেখা যায় যে গাছে থেকে ফলটা পারলো সেই গাছে বসে খেলো না, সে ফলটা নিয়ে অনেক দূর চলে গেল, তারপরে ওই বীজটা অন্য জায়গায় ফেললো, তারপর সেই ফলের নতুন বীজ বা গাছ জন্ম নিল, তাই না? তো গাছের বংশবৃদ্ধিতে সহযোগিতা করে। অপকারিতা, অপকারিতা দেখালো ওরা অনেক সময় আহ, মানুষের ক্ষতি করে, যেমন মানুষের বাসস্থান থেকে বিভিন্ন জিনিস চুরি করে নিয়ে যায়, বা বনের মধ্যেও দেখা যায় যে অনেক গাছপালা ভেঙে ফেলতে পারে। তো আছে বিভিন্ন এগুলোর উপকারিতা অপকারিতা আছে। এরপরে কেঁচো, কেঁচো কোথায় বাস করে? কেঁচো কিন্তু মাটির নিচে বাস করে, তাই তো? মাটির নিচে। আচ্ছা, এটার এটার একটু চিকুন করে নেই। তো গঠন কেমন? গঠন হচ্ছে এরকম, তাই তো? উপকারিতা অবশ্যই মাটি উর্বর করে। অপকারিতা, কেঁচোর অ্যাকচুয়ালি অপকারিতা আছে কিনা আমার জানা নেই। তারপরে ঝিনুক কোথায় বাস করে? সমুদ্রে বা নদীতে, তাই তো? বা পানিতে লিখলে সব থেকে বেটার হয়। ঝিনুক আমাদের পুকুরেও পাওয়া যায়। যাই হোক, গঠন কেমন? গঠন হচ্ছে একটা খোলস আছে, তাই তো? যাই হোক, তারপরে পাখি কোথায় বাস করে? গাছে বা ডাঙায় ও উড়তে পারে। মাছ কোথায় বাস করে? পানিতে, তাই তো? এগুলো তোমরা জানো সবই। আচ্ছা, এটা গেল। এরপরে আসলো অমেরুদণ্ডী প্রাণীর শ্রেণীবিন্যাস। ঠিক আছে? আচ্ছা, একটু ছোট করি। অমেরুদণ্ডী প্রাণীর শ্রেণীবিন্যাস, এখানে দেখো বিভিন্ন অমেরুদণ্ডী প্রাণী আমরা এঁকেছি। আচ্ছা, অমেরুদণ্ডী কাকে বলে এইটা না জানে এমন কেউ আছো নাকি তোমাদের মধ্যে? সবাই জানো যে যেসব প্রাণীর মেরুদণ্ড নেই তাকেই অমেরুদণ্ডী প্রাণী বলে। তো কোন প্রাণীর মেরুদণ্ড নেই? আচ্ছা, মেরুদণ্ড কি সেটা তো চেনো তো? তোমাদের পিছে যে একটা লম্বা হাড্ডি আছে, তাই না? ওইটাই মেরুদণ্ড। তো মেরুদণ্ড না থাকলে কেউ সোজা হয়ে দাঁড়াতে পারতো না। তো বিষয়টা হচ্ছে তাই। তো এই যে কেঁচো বা জোক
এছাড়া যে চিংড়ি, যেটাকে আমরা ভুলে মাছ বলি, ও কিন্তু মাছ না, কারণ ওর মেরুদণ্ড নেই। তো এদের কিন্তু কারোরই মেরুদণ্ড নেই অ্যাকচুয়ালি। তো তোমরা এখানে আরো প্রাণী আছে, সেগুলো দেখে নিতে পারো। আচ্ছা, এরপরে বলছে কি, আধুনিক শ্রেণীবিন্যাসে সকল প্রাণী অ্যানিমেলিয়া জগতের অন্তর্ভুক্ত। ঠিক আছে, সো এইটা যদি তুমি একটু মনে রাখার চেষ্টা করো যে আচ্ছা, আধুনিক শ্রেণীবিন্যাসে সকল প্রাণী কোন জগতের অন্তর্ভুক্ত, সেটা হচ্ছে অ্যানিমেলিয়া জগতের অন্তর্ভুক্ত, তাই তো। আধুনিক শ্রেণীবিন্যাসে সকল প্রাণী অ্যানিমেলিয়া। সো অ্যানিমেলিয়া এটা কিভাবে মনে রাখবো, খেয়াল করো, অ্যানিমেলিয়া আসছে অ্যানিমল নাম থেকে। ঠিক আছে, অ্যানিমল, অ্যানিমল থেকে অ্যানিমেলিয়া, তাই তো, বিষয়টা এরকম। আচ্ছা, এরপরে বলছে কি যে এই শ্রেণীবিন্যাসে পূর্বের প্রোটোজোয়া পর্বটি প্রোটিস্টা জগতে একটি আলাদা উপজগৎ হিসেবে স্থান পেয়েছে। যে আগে একটা তোমার কি ছিল, প্রোটোজোয়া পর্ব ছিল, সেটি এখন হয়ে গেছে প্রোটিস্টা নামক একটি জগৎ। ঠিক আছে, এই নামগুলো একটু কঠিন, মনে রাখতে তোমাদের কষ্ট হবে, তাই একটু বেশি বেশি পড়তে হবে বা এই ভিডিওটি একটু একাধিকবার দেখতে হবে, তাই তো। এরপর বলছে কি, অ্যানিম্যালিয়া জগতের প্রাণীদের মোট 33টি পর্ব রয়েছে। ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, তাই তো, যে অ্যানিমেলিয়া জগতের প্রাণীদের কয়টি পর্ব রয়েছে, উত্তর হবে 33টা পর্ব রয়েছে, তাই তো। যাই হোক, এর মধ্যে প্রজাতির সংখ্যাধিক্যের ভিত্তিতে 9টি পর্বকে মেজর পর্ব বলা হয়, তাই তো। বাকি নন মেজর পর্ব, বাকিগুলো হচ্ছে নন মেজর। তাহলে কয়টি প্রজাতিকে বা মেজর পর্ব বলা হয়, সেটা হচ্ছে 9টি প্রজাতিকে, তাই তো। তারপরে কি আছে, পর্বের প্রথম 8টি পর্বে প্রাণীরা অমেরুদণ্ডী এবং শেষ পর্বের প্রাণীরা মেরুদণ্ডী। একটা ভেরি ইন্টারেস্টিং জিনিস তোমরা খেয়াল করো, সেটা হচ্ছে এই শখটা যে মুখস্থ করতে পারবে সে মনে করো প্রথম অধ্যায়ের বস, মোটামুটি আর কি ধরা যায়। আমরা যদি দেখি, সেটা হচ্ছে প্রথমে আছে কি, জগৎ। বলছি না যে সবাই এই পৃথিবীর বলতে গেলে সবাই কোন জগতের প্রাণী, সেটা হচ্ছে অ্যানিমেলিয়া। ঠিক আছে, এই পৃথিবীর যারাই আছে তারা কোন জগতের প্রাণী, অ্যানিমেলিয়া জগতের প্রাণী। এরপরে কি আছে, পর্ব। অ্যানিমেলিয়া জগৎকে কয়টি পর্বে ভাগ করছে তোমরা কেউ বলতে পারবা? এখানেই আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। মনে আছে, একটু আগে কিন্তু বলছিলাম যে এদের মধ্যে প্রজাতির সংখ্যাধিক্যের ভিত্তিতে 9টি পর্বকে মেজর পর্ব বলা হয়, বাকিগুলো নন মেজর পর্ব। আচ্ছা আচ্ছা, একটু ভুল বলেছি, সেটা হচ্ছে অ্যানিমেলিয়া জগতে তো 33টি পর্ব রয়েছে, কিন্তু আমরা এখানে শিখব মাত্র 9টি পর্বের পড়াশোনা, তাই তো। সো বাকি রয়ে গেছে কিন্তু আরো মোট হচ্ছে 33টা, মোট 33টি, বাট আমরা শিখব 9টি পর্ব। তো যে ইন্টারেস্টিং ব্যাপারটা তোমাদেরকে দেখাবো, সেটা হচ্ছে এই যে 1 2 3 4 5 6 7 8, এই 8টা প্রাণী হলো অমেরুদণ্ডী। ঠিক আছে, অমেরুদণ্ডী, দণ্ডী মানে মানুষ বা গরু, এদের মতো ওদের মেরুদণ্ড নেই। এই যে করডাটা পর্বের প্রাণী, এদের মেরুদণ্ড আছে। ঠিক আছে, তো এদের মধ্যে আছে ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা আর ভার্টিব্রাটা। তোমরা কি জানো যে মানুষ কোন পর্বের কোন উপপর্বের প্রাণী? সেটা হচ্ছে এই যে ভার্টিব্রাটা। মানুষ হচ্ছে এই ভার্টিব্রাটা উপপর্বের প্রাণী। তো যদি মানুষকে খুঁজতে চাও, তাহলে এই যে উপরের 8টা বাদ দিয়ে তোমাকে যেতে হবে করডাটা পর্বে। কোথায় যেতে হবে? করডাটা পর্বে। তারপরে সেই করডাটা পর্বে উপপর্ব রয়েছে কয়টি? 3টি, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা আর হচ্ছে ভার্টিব্রাটা। সেখান থেকে তোমাকে যেতে হবে ভার্টিব্রাটায়। তো ভার্টিব্রাটায় গেলে তুমি কয়েক শ্রেণীর ভার্টিব্রাটা প্রাণী পাবে। তাদের নাম দেওয়া হয়েছে কেমন, যেমন সাইক্লোমাস্টাটা, তাই তো, দুঃখিত, সাইক্লোস্টামাটা,
তারপর হচ্ছে কন্ড্রিকথিস, অস্ট্রিকথিস, উভচর, সরীসৃপ, পক্ষীকুল, স্তন্যপায়ী। এর কোনটা কোনটা তুমি কি এখনো বুঝতে পেরেছো? আচ্ছা, আমাদের চেনারদের মধ্যে গুলো দেখাই। উভচর, উভচর কি বলতো? সাপ। সাপ কি উভচর? হ্যাঁ, অবশ্যই। তারপরে ব্যাং, তারপরে কি কুমির, তাই তো, গুই সাপ। আচ্ছা, এগুলো সেগুলো না লিখলাম। সরীসৃপ, সরীসৃপও কিন্তু ওইগুলাই, ঠিক আছে, যারা বুকে ভর করে আঠে তাদের মধ্যে সরীসৃপ পাওয়া যায়। এরপরে আছে কি, আচ্ছা আচ্ছা, দুঃখিত, আমি একটু ভুল বলেছি, সেটা কি, আচ্ছা, এর মধ্য থেকে আমরা এইগুলোকে চিনি মোটামুটি, তাই তো। যেমন উভচর, উভচর কি বলতো? ব্যাং। যারা আহ, জন্মের একটা সময়, মানে জীবনের একটা সময়, মানে প্রথম পর্ব পানিতে কাটায় এবং দ্বিতীয় পর্ব মানে যখন বয়স হয়ে যায় ওদের, তখন ডাঙায় উঠে আসে, ওরাই কিন্তু উভচর। আমরা কিন্তু ক্লাস 6-7-এ হয়তো পড়েছি, তাই তো। সরীসৃপ কারা? সরীসৃপ হচ্ছে যারা বুকে ভর করে হাঁটে, যেমন কুমির, সাপ, তাই তো, এরা। এরপরে পক্ষীকুল মানে সহজ বিষয়, পাখি। যত ধরনের পাখি আছে তারাই এই পক্ষীকুলের আন্ডারে, তাই তো। এরপরে আছে স্তন্যপায়ী। আচ্ছা, স্তন্যপায়ী বলতে কি বুঝো তোমরা জানো? স্তন্যপায়ী বলতে বোঝায় যারা মায়ের বুকের দুধ পান করে। এখন তুমি কিন্তু জানো যে কোন কোন প্রাণী ছোটবেলায় মায়ের দুধ পান করে। অবশ্যই 1 নম্বরে আমরা নিজেরাই, মানে মানুষ। এরপরে কারা আছে? এরপরে আছে গরু, অবশ্যই কুকুর, তাই তো, কুকুর, হুম, বিড়াল, ছাগল, আরো কিছু আমি আহ, প্রাণীর নাম বলতে পারি, তোমরা যদি শুনতে চাও। সেটা হচ্ছে তিমি। এখন তোমরা বলবা, স্যার, তিমি তো মাছ, ওরা কি মায়ের বুকের দুধ পান করে? উত্তর হলো হ্যাঁ, অ্যাকচুয়ালি তিমি মাছ না, ওরাও কিন্তু এক ধরনের স্তন্যপায়ী, ঠিক আছে। ওরা ডিম পারে না, ওরা সরাসরি বাচ্চা জন্ম দেয় এবং ওরাও মায়ের বুকের দুধ পান করে, ঠিক আছে। তো এখান থেকে আমরা এ পর্যন্ত আলোচনায় থাকি। এরপরে আমরা যদি এদের পর্বগুলো দেখি, যে পরিফেরা, এই দেখো, এই যে অ্যানিমেলিয়া জগতের যে মোট 33টি পর্ব, তাদের মধ্যে 9টা পর্বকে আমাদের এখানে কভার করা হয়েছে। তো প্রথম পর্ব হচ্ছে পরিফেরা। পরিফেরা আসলে কারা, তাই তো। তো দেখো, তোমাদের সুবিধার্থে আমি একটি ছবি সংযোজন করে দিয়েছি। সো এটার নাম হচ্ছে স্পঞ্জিলা। ছবি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে এদেরকে কোথায় পাওয়া যায়। হ্যাঁ, এদেরকে সমুদ্রে পাওয়া যায়। আসলে পৃথিবীতে যত প্রাণী না ডাঙায় আছে, তার থেকে অনেক বেশি প্রজাতির প্রাণী সমুদ্রে আছে, কারণ সমুদ্র তো অবশ্যই ডাঙার থেকে বড়, সেটা তোমরা জানো। বলছে স্বভাব ও বাসস্থান। বলছে পরুজ শব্দের অর্থ চিত্র এবং ফেরে শব্দের অর্থ বহন করা। ওই যে পরুফেরা আসছে, পরিফেরা, এই শব্দ দুটি থেকেই পরিফেরা শব্দটি এসেছে, তাই তো। তো পোরাস শব্দের অর্থ কি? ছিদ্র, মানে পোর, ছোট 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 ছিদ্র। তোমরা স্পঞ্জ দেখেছো না, ফোম বা স্পঞ্জ, তার মধ্যে ছোট ছোট ছিদ্র থাকে বা পোরাস থাকে, সেটাই হচ্ছে ছিদ্র। এবং ফেরি শব্দের অর্থ বহন করা। হুম, এই যে ফেরি করে বিক্রি করে বলি না আমরা, যে মালামাল ফেরি করে বিক্রি করে, মানে কি বহন করে বিক্রি করে। কি করে বিক্রি করে? বহন করে। আর পোর মানে কি? ছোট 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 ছিদ্র, তাই তো। আশা করি বুঝতে পারছো। এই শব্দ দুটো থেকেই এসেছে পরিফেরা। তো আমরা একটু এটাকে হাইলাইট করে দিই। এই শব্দ দুটো থেকেই পরিফেরা শব্দটি এসেছে, তাই তো। পরিফেরা শব্দের প্রাণীরা সাধারণভাবে স্পঞ্জ নামে পরিচিত। হ্যাঁ, আমরা জানি, ওই যে ছোট 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 ছিদ্র থাকে, পোর থাকে, তাই তো। তাই এরা সাধারণত কি নামে পরিচিত? স্পঞ্জ নামে, তাই তো। পৃথিবীর সর্বত্রই এদের পাওয়া যায়। এদের অধিকাংশ প্রজাতি সামুদ্রিক, তবে কিছু প্রাণী স্বাদু পানিতে বাস করে, মানে নদী, পুকুর, এসব এসব জায়গায় পাওয়া যায়। সো স্পঞ্জের মতো ছিদ্রযুক্ত যে পরিফেরা,
এই প্রাণীগুলো কোথায় পাওয়া যায়? বেশিরভাগই পাওয়া যায় সমুদ্রে, তাই তো। আর কিছু প্রাণী স্বাদু পানিতে বাস করে। এরা সাধারণত দলবদ্ধ হয়ে বাস করে, ঠিক আছে, এক জায়গায় একাধিক প্রাণীরা বাস করে। আচ্ছা, এইবার দেখো সাধারণ বৈশিষ্ট্য, তাই তো। বলছি কি সরলতম বহুকোষী প্রাণী। বহুকোষী হলেও এরা টিস্যু গঠন করে না। মানে কি, তোমরা জানো পৃথিবীর প্রত্যেকটা প্রাণী কোষ দ্বারা তৈরি, তাই তো, ছোট 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 কোষ দ্বারা তৈরি। তো পৃথিবীতে দুই ধরনের প্রাণী আছে, একটা হচ্ছে এককোষী, একটা হচ্ছে বহুকোষী। এখন বলবা যে স্যার তাড়াতাড়ি এইগুলো পড়াই যান, এই এককোষী বহুকোষী এগুলো শিখাচ্ছেন কেন? হ্যাঁ, এগুলো তোমাদের লাগবে, এই জন্যই শিখাচ্ছি। খুবই সিম্পল একটা বিষয়, সেটা হচ্ছে যেসব প্রাণীরা একটা মাত্র কোষ দ্বারা তৈরি হয় তারা হচ্ছে এককোষী প্রাণী। আর যেসব প্রাণীরা অনেক 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 ছোট 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 কোষ কোষ দ্বারা গঠিত হয় সেসব প্রাণীরা বহুকোষী। তোমরা জানো মানুষের মধ্যে কয়টা কোষ আছে? অনেক কোষ আছে। তাই মানুষ কি এককোষী নাকি বহুকোষী? অবশ্যই মানুষ একটা বহুকোষী প্রাণী, তাই তো, মানুষ বহুকোষী। তাহলে এই যে স্পঞ্জিলা, এরাও অ্যাকচুয়ালি বহুকোষী প্রাণী, সরলতম বহুকোষী প্রাণী। কিন্তু একটা বিষয় আছে যে মানুষ বহুকোষী, মানুষ কিন্তু টিস্যু গঠন করে, কিন্তু এরা বহুকোষী হলেও এরা টিস্যু গঠন করে না, বুঝছো, অতটা উন্নত না ওদের শরীরের গঠন। এরপরে বলছে কি দেহ প্রাচীর অসংখ্য ছিদ্রযুক্ত, তাই তো। ওই যে ছোট 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 অনেক 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 ছিদ্র আছে এদের শরীরে, ছোট 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 ছোট। এরপরে বলছে কি এই ছিদ্রপথে পানির সাথে অক্সিজেন ও খাদ্যবস্তু প্রবেশ করে, তাই তো। তো ওদের নির্দিষ্ট কোনো মুখ নেই, একটা মুখ নেই যে সেই একটা মুখ থেকে ঘপাত করে খেয়ে ফেলবে খাবার, তাই তো। তো ওদের শরীরে যত ছিদ্র আছে ওই ছিদ্র থেকে কি কি হয়? পানি প্রবেশ করে, সেই পানির সাথে খাদ্যবস্তু ছোট ছোট কণা আর অক্সিজেন, পানিতে কিন্তু অক্সিজেন থাকে, মাছ কিন্তু ওই পানির অক্সিজেন থেকেই শ্বাস নেয়, তো সেগুলো প্রবেশ করে। এরপরে বলছি কি যে হাইলাইটটা নেই, কোনো পৃথক সুগঠিত কলা অঙ্গ ও তন্ত্র থাকে না। হ্যাঁ, উপরে দুইটা বৈশিষ্ট্য পড়লেই কিন্তু আমরা এই 3 নম্বর বৈশিষ্ট্যটি বুঝি। এই যে বলছে না যে এরা টিস্যু গঠন করে না, এই টিস্যুই কিন্তু কলা। টিস্যু হচ্ছে ইংরেজি শব্দ, কলা হচ্ছে বাংলা শব্দ। এই কলা কিন্তু ব্যানানা না, হ্যাঁ, যে কলা খাই সেই কলা না। এই কলা হচ্ছে আমি যে এইখানে একটু আগে এঁকে দেখাইছি, ঠিক আছে, যে এই যে অনেকগুলো টিস্যু নিয়ে আবার একটা কলা তৈরি হয়, এই কলা হচ্ছে সেই কলা, বুঝতে পারছো। অঙ্গ ও তন্ত্র থাকে না, আমি কিন্তু বলছিলাম যে ওদের মুখ নেই, যেমন মুখ একটা অঙ্গ, তাই তো, তারপর চোখ একটা অঙ্গ, এগুলো কি ওদের আছে? নেই। তন্ত্র কি? যেমন পাকস্থলী আমাদের একটা তন্ত্র, ঠিক আছে, আমাদের পাকস্থলী থেকে খাবার হজম হয়, কিডনি একটা তন্ত্র, অ্যাকচুয়ালি কিডনি একটা প্রত্যঙ্গ। তো এগুলো কিছুই ওদের নেই, ঠিক আছে। বলছি ওরা একটা অনুন্নত প্রাণী। তো আমরা কাদের নিয়ে পড়তেছি মনে আছে তো? আমরা পড়তেছি পরিফেরা নিয়ে, ঠিক আছে। আর এইখানে যে উদাহরণটা দেখানো হয়েছে এরা পরিফেরা ওই শ্রেণীর, সরি, ওই পর্বের একটা প্রাণী, তাই তো। দেখো উদাহরণ দিয়েছে কি স্পঞ্জিলা, উদাহরণ কি কি আছে? স্পঞ্জিলা, স্কাইফা। তো আমরা কিন্তু যেটার উদাহরণ দেখছি, ছবি দেখতেছি, এটা কিন্তু স্পঞ্জিলা। এখানে আমি তোমাদের বইয়ের ছবিটাও অ্যাড করে দিয়েছি। এরপরে পর্ব 2 কি আছে? নিডারিয়া, তাই তো। তো এখানে তোমাদের সুবিধার জন্য আমি একটি ছবি অ্যাড করে দিয়েছি। আর একটা কথা, তোমাদের সুবিধার জন্য যাতে তোমরা এই লেখাগুলো স্পষ্ট দেখতে পাও এবং ছবি দেখে বুঝতে পারো, সেজন্য কিন্তু এই সম্পূর্ণ লেখাগুলো আমি নিজে টাইপ করে লিখেছি তোমাদের জন্য, ঠিক আছে। তো তোমাদের জন্য কিন্তু আমি অনেক কষ্ট করে ক্লাস রেকর্ড করতেছি। তো তোমরা কিন্তু অবশ্যই আমাদের ক্লাসগুলো নিয়মিত করবে।
তো এখানে নিডারিয়া পর্বের কিছু প্রাণী আছে, বলছে কি সিনিডোসাইট নামক বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ কোষের নাম থেকেই এই পর্বের নামকরণ করা হয়েছে। সিনিডোসাইট নামক বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ কোষের নাম থেকেই এই পর্বের নামকরণ করা হয়েছে। এই পর্ব ইতিপূর্বে সিলেন্টারেটা নামে পরিচিত ছিল। স্বভাব ও বাসস্থান কোথায়? পৃথিবীর প্রায় সকল অঞ্চলে এই পর্বের প্রাণীদের দেখা যায়, তাই তো? তো তার মানে সমুদ্রে হোক, ডাঙায় হোক, আফ্রিকায় হোক, বা ইউরোপে হোক, বা এশিয়ায় হোক, বাংলাদেশে হোক, বা তোমার চীনে হোক, সব জায়গায় দেখতে পাবে। এদের অধিকাংশ প্রজাতি সামুদ্রিক, তার মানে বেশিরভাগ থাকে সমুদ্রে, তবে অনেক প্রজাতি খাল, বিল, নদী, হ্রদ, ঝর্ণা ইত্যাদিতে দেখা যায়। তাহলে বুঝলাম আমরা এরা কিন্তু অ্যাকচুয়ালি পানিতেই থাকে, তাই তো? তাহলে বলছে যে এই পর্বের প্রাণীগুলো বিচিত্র বর্ণ ও আকার আকৃতির হয়। এদের কিছু প্রজাতি এককভাবে, আবার কিছু প্রজাতি দলবদ্ধভাবে কলোনি গঠন করে বাস করে, তাই তো? এরা কিছু প্রজাতি এককভাবে, আবার কিছু প্রজাতি দলবদ্ধভাবে কলোনি গঠন করে বাস করে। এরা সাধারণত পানিতে ভাসমান। হ্যাঁ, তোমরা একটু পরে এদের চেহারা দেখতে পারবে। এই দেখো, একটা কিন্তু আমি উদাহরণ অ্যাড করেছি। এদের বেশিরভাগই পানিতে ভাসমান, কাঠ, পাতা বা অন্য কোনো কিছুর সঙ্গে দেহকে আটকে রেখে বা মুক্তভাবে সাঁতার কাটে। সো তোমাদের সুবিধার জন্য আমি এখানে একটা ছবি এনে লাগিয়েছি। তো এরপর আমরা দেখব কি স্বভাব ও বৈশিষ্ট্য। সো আমরা কোন পর্বের প্রাণীদের নিয়ে পড়তেছি এবার? নিডারিয়া। এরা কিন্তু অনেকটা পরিফেরার মতোই, কিন্তু পরিফেরারা অ্যাকচুয়ালি সাঁতার কাটে না, কিন্তু নিডারিয়া এরা কিন্তু সাঁতার কাটে। আচ্ছা, তোমরা কি জেলিফিশের নাম শুনেছো? এই জেলিফিশ কিন্তু নিডারিয়া পর্বের প্রাণী, দেখছো? তো আমরা একটু সাধারণ বৈশিষ্ট্যগুলো দেখি। বলছে দেহ দুটি ভ্রূণীয় কোষ দ্বারা গঠিত। দেহের বাইরের দিকের স্তরটি এক্টোডার্ম এবং ভিতরের স্তরটি এন্ডোডার্ম, তাই তো? তো দুটি ভ্রূণীয় কোষ দিয়ে তৈরি। সো এখানে অর্থাৎ এই ভিতরে একটা ভ্রূণ আছে ওদের, আর এইখানে একটা ভ্রূণ আছে। এটা একটু উপরে হবে অ্যাকচুয়ালি হয়তো, ঠিক আছে? তো এদের কিন্তু এরকম দুইটা ভ্রূণীয় কোষ দ্বারা এরা গঠিত। তো দেহের বাইরের দিকের স্তরটি এক্টোডার্ম। এক্টোডার্ম কোনটা অ্যাকচুয়ালি? এক্টোডার্ম হচ্ছে এইটা। কিভাবে বুঝাই তোমাদেরকে? এই যে এইটা দিয়ে বুঝাই। এই যে বাহিরে যেটা আছে এটা হচ্ছে এক্টোডার্ম, এবং ভিতরের একটা স্তর আছে, কোনটা বলো তো? এই যে লম্বা যেটা, এটা হচ্ছে এন্ডোডার্ম। তারপর বলছে দেহ গহ্বরকে সিলেন্টেরন বলে। গহ্বর কি বলছো? এইটা হচ্ছে দেহের মধ্যে যে ছোট একটা ছিদ্র আছে, এই মুখের কাছ থেকে একটা ভিতরে ছিদ্র আছে, সেটাকে বলা হয় সিলেন্টেরন। আমরা একটু হাইলাইট করে দেই। দেহ গহ্বরকে সিলেন্টেরন বলে। এটা একধারে পরিপাক ও সংবহনে অংশ নেয়। এবার বলছে কি এক্টোডার্ম। এক্টোডার্ম কোনটা বলো তো? এই যে বাহিরের স্তরটা। এক্টোডার্মে নিডোসাইট নামক বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ কোষ থাকে। এক্টোডার্মে কি থাকে? নিডোসাইট নামক বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ কোষ থাকে। এই কোষগুলো শিকার ধরা, আত্মরক্ষা, চলন ইত্যাদি কাজে অংশ নেয়। আমরা যে তখন পরিফেরা পড়ছিলাম, ও কিন্তু একটা অলস ছিল, শিকার ধরে না। ও সারাদিন এক জায়গায় বসে থাকে, ওই পানির সাথে খাদ্যকণা আর অক্সিজেন গ্রহণ করে। কিন্তু এইটা হচ্ছে নিডারিয়া, তাই না? তো নিডারিয়া কিন্তু মারাত্মক ডেঞ্জারাস। জেলিফিশের আক্রমণে কিন্তু প্রতি বছর অনেক মানুষ আহত হয়, অনেক মানুষ প্রাণ হারায়। তো ওরা কিন্তু শিকার ধরে খায়। এই যে লম্বা লম্বা চুলের মতো সুর দেখতেছো, এইগুলো থেকে পেঁচিয়ে ধরে ধরে গিলে খেয়ে ফেলে, ঠিক আছে? তো সেটাই বলছে যে এই কোষগুলো শিকার ধরা, আত্মরক্ষা, চলন ইত্যাদি কাজে অংশ নেয়। তাহলে আমরা যদি একটু বোঝার চেষ্টা করি তাহলে কিন্তু তোমার মনে থাকবে, তোমার কিন্তু মুখস্থ করতে হবে না, যে একটা প্রাণী তার কি কি করা লাগে। প্রথমত নিজের খাওয়া লাগে, তাই না? খাওয়া লাগে, ওই খাওয়াটাকেই বলা হয় শিকার ধরা, তাই তো? এরপর কি আত্মরক্ষা করা লাগে, যে অন্য কেউ যেন তোমারে খাইতে না পারে, সেই জন্য তোমার কি করতে হবে? আত্মরক্ষা করতে হবে, তাই না? এই সুরগুলো দিয়েই অন্য প্রাণীর সাথে মারামারি করে।
আর কি, এখন শুধু খাওয়ার আত্মরক্ষা করলে হবে, এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে হবে না। সেটাই বলছে যে চলন এই কাজগুলোয় অংশ নেয়। তো উদাহরণ কি, নিডারিয়া পর্বের দুইটা প্রাণীর উদাহরণ হলো হাইড্রা আর ওবিলিয়া, তাই তো? কি কি? হাইড্রা আর ওবিলিয়া, এরা কারা? এরা হচ্ছে নিডারিয়া। যাই হোক, এরপরে ইন্টারেস্টিং একটা পর্ব, আচ্ছা এই পর্বটা পরে শিখাবো। আচ্ছা, তো শুধুমাত্র তোমাদের জন্য আমি এত কষ্ট করে এভাবে ক্লাস রেকর্ড করতেছি। আর তোমরা কিন্তু অবশ্যই আমাদের ভিডিওগুলোকে বেশি করে দেখবে। তোমরা যদি এই ভিডিওগুলো ইউটিউবে দেখে থাকো, তো অবশ্যই আমাদের চ্যানেল লাইক করবে এবং সাবস্ক্রাইব করে দিবে। আর অবশ্যই তোমার যে বন্ধুটি তোমার সব থেকে ক্লোজ, তার সাথে আমাদের এই চ্যানেলের ভিডিওর কথাগুলো শেয়ার করতে পারো। যে তোমার যদি অবশ্যই এই চ্যানেলের ভিডিওগুলো এবং পড়ানো ভালো লেগে থাকে, তবেই শেয়ার করে দিতে পারো যে সহজ শেখাতে স্যার খুব ভালো শিখায়। আর তোমরা যারা এখনো আমাদের পেইড ব্যাচে ভর্তি হওনি, তারা কিন্তু চাইলেই আমাদের পেইড ব্যাচে ভর্তি হতে পারো। এখানে আমরা ফেসবুক গ্রুপে লাইভ সাপোর্ট দিব এবং আমাদের ওয়েবসাইটে তোমরা এই ক্লাসগুলো রেকর্ডেড অবস্থায় একদম সাজানো গোছানোভাবে পেয়ে যাবে, ঠিক আছে? আর আমরা কিন্তু অনেক অল্প খরচে তোমাদেরকে লাইভ ক্লাস অফার করতেছি। তাহলে ভালো থেকো শিক্ষার্থীরা, আজকের মতো এই পর্যন্তই, গুড বাই।